আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। এই অধ্যায়টি নবম দশম শ্রেণীর এবং খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায় যদি শিখতে চাই সেজন্য আমাদের মূলত প্রথম এই রোড ম্যাপটা ফলো করতে হবে। বলতে এই বাস্তব সংখ্যার যে চার্টটা আছে, এই চার্টটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এই চার্টটা যদি আমরা আয়ত্ত করতে পারি তাইলে আমরা এখান থেকে অনেক ধরনের এমসিকিউ আসবে, সেই এমসিকিউ গুলো খুব গুরুত্ব সহকারে এবং সুন্দরভাবে আমরা উত্তর দিতে পারবো। মূলত বাস্তব সংখ্যায় দুইটা ভাগে ভাগ করা হয়, একটা মূলত আর একটা অমূলত। তো মূলত আর অমূলত এই সংখ্যাগুলো চেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হয়, যেমন পূর্ণ সংখ্যা, এই এটার শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হয়, ভগ্নাংশ শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হয়। তো পর্যায়ক্রমে আমরা আহ এগুলো জানবো, তারপর আমরা মূলত মূলত অমূলত সংখ্যার দিকে যাব। ঠিক আছে, ধৈর্য ধরে এই ক্লাসটি আপনারা করবেন, সেই সাথে এই অধ্যায় ভিত্তিক একটা সুন্দর করে একটা প্লে লিস্ট তৈরি হবে। লিস্টে যদি আপনারা কভার করেন তাহলে এই অধ্যায় থেকে আপনাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আমরা মূল ভিডিওর দিকে যাই। মূলত প্রথম আমরা এই অধ্যায়ে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটাকে ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, যদি আমরা বাস্তব জীবনের সাথে তুলনা করি তাইলে আমরা বলতে পারি সাধারণত আমরা স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত গণনাকারী হিসেবে ব্যবহার করা হয়। যেমন বাস্তব জীবনে আমরা কোনো কিছু হিসাব করি, এগুলো সাধারণত স্বাভাবিক সংখ্যা হিসেবে হিসাব করি। তো মূলত সংখ্যাটা কিরকম হবে? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এর কোনো ঋণাত্মক কোনো কিছু থাকবে না, শুধু ধনাত্মক হবে, বলতে পজিটিভ নাম্বার। তো যেমন 1, 2, 3, তারপর লিখতে পারেন আপনি 34, তারপর 54। তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর পরের টপিকে যাই। এখন পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? বা ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো এখন এখানে ধনাত্মক সংখ্যা বলতে বোঝায় পজিটিভ নাম্বার, যেগুলো প্লাস চিহ্ন। আর ঋণাত্মক বলতে নেগেটিভ সংখ্যা। আর শূন্য হচ্ছে, শূন্য কিন্তু অনেক সময় মানুষ ভুল করে, শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে তিন টাইপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শূন্য, এর নিজে একটা পূর্ণ সংখ্যা, তারপর সকল পজিটিভ নাম্বার যেমন 1, 2, 3, 4, অনেকগুলো। তারপর হচ্ছে সকল নেগেটিভ, যেমন -1, -2, -3, এরকম করে ইনফিনিটি পর্যায়ে। তো এগুলো একে একে বলা হয় পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা গেল। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো এটি আপনি মনে রাখতে পারেন, পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তারপর হলে আপনার ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যাই বলে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন সকল সংখ্যাই পজিটিভ নাম্বার হবে, যেমন 1, 2, 3, 4, 5, এগুলো সবগুলোই পজিটিভ হবে। এগুলোকে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো পরবর্তীতে কি? পরবর্তী হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, শূন্য অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যা। যেমন শূন্য অপেক্ষা ছোট বলতে যে সংখ্যার পিছনে মাইনাস চিহ্ন থাকবে, অর্থাৎ সকল নেগেটিভ সংখ্যাই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন -1, -2, -3, -4, -34, -100, এগুলো সবগুলোই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা শ্রেণীবিন্যাস কিন্তু মোটামুটি শিখলাম। পূর্ণ সংখ্যাটা কি সেটা শিখলাম, ধনাত্মক সংখ্যা শিখলাম, শূন্য কি সেটাও শিখলাম, ঋণাত্মক সংখ্যাও শিখলাম। তো এখন বাকি আছে কি? মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যা শিখব। প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে একের থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নাই। সোজা কথায় বলতে হচ্ছে যে সংখ্যা নিজেকে নিজে দ্বারা ভাগ করা যায়। যেমন আমি 2 ধরি, 2 রে 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়, যেমন 2 একে 2। ঠিক আছে, মানে নিঃশেষে বিভক্ত হয় তার নিজেকে দিয়ে। আর একটা হচ্ছে 1 দিয়ে 2 ভাগ করলে তো 2 হয়। ঠিক আছে, যেমন আমি যদি 1 দিয়ে 2 ভাগ করি, 2 হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে
মৌলিক সংখ্যা ওই সকল সংখ্যাকে বলা হয় যে সকল সংখ্যা নিজেকে নিজে দ্বারা ভাগ করা যায় এবং এক দিয়ে ভাগ করা যায়। তো মূলত মৌলিক সংখ্যার আহ দুইটি যে সংখ্যা হয় সেই সংখ্যা একটা হচ্ছে এক আর একটা হচ্ছে নিজে। এই শুধুমাত্র ভাগফলটা অর্থাৎ গুণনীয়ক এই এক এবং দুই হয়। অর্থাৎ আমি দুইয়ের ক্ষেত্রে দেখাইছি। এখন আপনি যদি তিন ধরেন, তিনের ক্ষেত্রে সেমই অবস্থা। কিরকম? তিন দিয়ে শুধু তিনই ভাগ যায়। হ্যাঁ, তিন দিয়ে অন্য কোনো কিছু ভাগ যায় না। ঠিক আছে, মানে তিনকে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ তিনের গুণনীয়ক অন্য কেউ নাই, শুধুমাত্র এক আছে আর একটা তিন নিজেই আছে। বুঝতে পারছেন? এটি হচ্ছে মৌলিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা হচ্ছে কম্পাউন্ড নাম্বারস, যে সকল নাম্বার এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো গুণনীয়ক বা উৎপাদক বিদ্যমান। যেমন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন আমরা ফোর ধরি, এই ফোর দ্বারা কিন্তু ভাগ করা যায়, এক হয় ভাগফল। ঠিক আছে, তো আবার এই ফোর রে কিন্তু দুই দিয়েও ভাগ করা যায়, দুই দুগুণে চার। ঠিক আছে, এই ফোর রে আবার এক দিয়ে ভাগ করা যায়, উত্তর হয় ফোর। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে এই ফোরের যদি আমরা ফোর দিয়ে ভাগ করা যায় তাইলে আমরা একটা ভাগফল পাই। ফোরের যদি আমরা দুই দিয়ে ভাগ করা যায় তাইলে আমরা একটা ভাগফল পাই। ফোরের যদি ফোর দিয়ে ভাগ করি তাইলে আমরা একটা ভাগফল পাই। তো এটা মৌলিক সংখ্যা কিন্তু শুধুমাত্র আমরা দুইটি গুণনীয়ক পাইছি, দুইটি ভাগফল পাইছি, কিন্তু যৌগিক সংখ্যায় দুইয়ের অধিক। এই ফোর থেকে আমরা বুঝতে পারি ফোর একটি যৌগিক সংখ্যা, কারণ কি ফোরের যদি আমরা ভাগ দিই দুইয়ের অধিক গুণনীয়ক আমরা পাই, জন্য আমরা বলতে পারি ফোর একটি যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো এই হচ্ছে বাস্তব সংখ্যার প্রথম পর্ব। আপনারা এই ক্লাসটা দেখে ফিডব্যাক দিবেন ক্লাসটা আপনাদের বোধগম্য হয়েছে কিনা। যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে সরাসরি আপনি কমেন্ট করতে পারেন। আজকের এই এই পর্যন্তই। সামনের ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।